আপনারাই কি সেই কানাডা প্রবাসী নাকি? আমরাই সেই কানাডা প্রবাসী। তা আপনি কে? আপনার পরিচয়টা কি জানতে পারি? আমি শিমুল কমিশনারের ডাইন হাত বাপ্পি। তা আপনাদের জমিটা নিয়েই তো ঝামেলা চলতেছে, তাই না? ভাই আমাকে পাঠাইছে আপনাদের সাথে যাইতে। চলেন দেখি কোন জায়গায় যাইতে হইব। কে আপনাদের জমি আটকে রেখেছে সেটা উদ্ধার করে দিচ্ছি। এই বাপ্পি এক তুড়ি মাইরাই আপনাদের জমি উদ্ধার করে দিব। শুধু একবার আমাকে নিয়ে চলেন। তকি তো খুঁজেছি রে এতক্ষণ যাবৎ। তা তো জমি উদ্ধার করতে নিয়ে যাইব না, তরে নিয়ে যামু শ্বশুর বাড়িতে আদর যত্ন করার জন্য। এই মিয়া, আপনারা কার সাথে কি কথা বলতেছেন? মাথা ঠিক আছে আপনাদের? আমাকে চিনেন আপনি? আমি কে? আমার নাম বাপ্পি, শিমুল কমিশনারের ডাইন হাত আমি। আর আমার সাথে আপনারা এই উগ্র ভাষায় কথা বলতেছেন মানে? আপনাদেরকে এত বড় সাহস কে দিল? একবার শুধু আমাদের সাথে চল, তাহলে বুঝতে পারবি আমরা কে। তোর কত হ্যাডাম আছে সেইটা একেবারে বের করে ছাইড়া দিব। হে হাসান, ওর সাথে এত কথা বলার কোনো দরকার আছে? তাড়াতাড়ি ওরে গাড়ি তোলো। এখান থেকে আমাদের এখনই কাইটা পড়তে হইব। এখানে বেশি সময় দেরি করা যাইব না, তাহলে ঝামেলা হইতে পারে। এই মিয়া, আপনারা কে? ভালোই ভালোই করছি, আপনাদের পরিচয় দেন। তা না হলে কিন্তু এইখান থেকে একজনও জীবিত ফিরতে পারবেন না। আমারে কিন্তু চেনেন না। আমার ঘরে আইসা আমারে উঠাই নিয়ে যাইবেন? এই ঢাকা শহরে এমন হেডামালা কেউ নাই কিন্তু আমাকে তুইলা নিয়ে আটকায় রাখতে পারে। তাই বলতেছি ভালোই ভালোই আপনাদের পরিচয়টা দিয়া দেন। তোর পরিচয় লাগবো তাই না? দাঁড়া, তোরে পরিচয় দিতেছি আমি কে। আর একটা কথা যদি তুই বলস, এইখানেই কিন্তু তোর মাথায় একদম ফুটা করে ফালাইমু। চুপচাপ আমাদের সাথে গাড়ি চল। কি ব্যাপার? এরা আবার কারা? আসলো জমির বিষয় নিয়ে কথা বলার জন্য। এখন তো দেখতেছি বাপ্পির মাথায় পিস্তল ঠেকাইয়া উঠাই নিয়ে চলে গেল। এখনই তাড়াতাড়ি বাইকে বিষয়টা জানাইতে হইব। ভাই, গুলজার, কি ব্যাপার? বাপ্পিরে যে পাঠাইলাম কানাডা প্রবাসী দুইজনের জমিটা নিয়ে ঝামেলাটা মিটমাট করার জন্য, তা বাপ্পি কি ওদের সাথে চইলা গেছে নাকি? রাখেন ভাই আপনার জমি উদ্ধার। এই লোক দুটা তো কানাডা প্রবাসী না, ওনারা ছদ্মবেশে আপনার কাছে আইছিল। আসলে ওনাদের মতলব অন্যরকম। আমি তো বাইরে দেখলাম বাপ্পির মাথায় পিস্তল ঠেকাইয়া ওনারা গাড়িতে তুলে নিয়া কোথায় যেন চলে গেল। বলিস কিরে গুলজার, কার এত বড় সাহস আমার চেম্বারের সামনে থেকে আইসা আমার লোকই তুলে নিয়ে যায়? ওরা কে হইতে পারে? তাড়াতাড়ি তুই ওদের পিছু কর, এই এরিয়া থেকে যেন ওরা কোনোভাবেই বাপ্পিকে নিয়ে বের হইতে না পারে। তাড়াতাড়ি ওদেরকে ধরার ব্যবস্থা কর। কি ব্যাপার স্যার? কার সাথে আপনি জমির বিষয় নিয়ে তর্কাতর্কি করলেন? কিছুই তো বুঝতে পারলাম না স্যার। আপনার সাথে আবার জমি নিয়ে কার সাথে কি ক্যাচাল লাগলো? আরে মিয়া, বোঝো না? কথা বললাম শিমুল কমিশনারের সাথে। মনে হয় হাসান আর রবিনরে পাঠাইছে না দুর্জয় বাপ্পিরে ধরে নিয়ে আসার জন্য। সেই বিষয়ে মনে হয় আলোচনা করছে, আর আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিছে। হয়তো বা জমি উদ্ধার করার জন্যই
শিমুল কমিশনারের সাথে ওরা সেই বিষয়ে আলোচনা করতেছে। বলেন কি স্যার, আপনি ওদের দেখছি কম বুদ্ধিমান না। উপস্থিত বুদ্ধি খাটাইয়া কিভাবে শিমুল কমিশনারে ফাঁদে ফালাই দিলেন। আর হাসানও খুবই দ্রুতবাজ একজন কনস্টেবল, কিভাবে আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিছে। একেবারে আমাদের প্ল্যান তো খাপে খাপে কাজে লাগিয়ে গেছে। হাসান ওই জায়গায় কোনো রকমের কোনো ভুল করে নাই। যদি আপনার নাম্বারটা না দিয়া অন্য কারো নাম্বার দিত তাহলে একটা প্যাচ লাগিয়ে যাইতো। হাসান বুঝতে পারছে যে এই কাজটা পারফেক্টভাবে আমি করতে পারবো। হাসান আসলে উপস্থিত বুদ্ধি তৈরি করার জন্য সেরা। ডিপার্টমেন্টে ওর মতো উপস্থিত বুদ্ধি আর কারোর ভিতরে আমি দেখি না। তাই এবার ভাবতেছি হাসানকে কনস্টেবল থেকে পদোন্নতি দিতে হইব। হাসান অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে। তা স্যার, এখন তাহলে আমরা কি করব? থানার দিকে যাইবেন না যেইখানে যাইতে চাইছিলাম ওই দিকে যাইবেন? না, আপাতত তুমি আমরা যেইখানে যাইতে চাইতেছি সেইখানে যাও। ওইখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, ওইগুলো আমাদের কালেক্ট করতে হইব। আর থানায় তো দুর্জয় আছেই, কি করতে হইব সেটা দুর্জয়ের খুব ভালো করেই জানা আছে। ওইদিকে দুর্জয়ই সামাল দিতে পারবো সব। আমরা আগে আমাদের কাজটা সাইরা আসি। তাইলে আগামীকালকে কি মুরব্বীদের জামিন করানো সম্ভব হইব? কি মনে হয় তোর লিয়াকত, জামিনটা কি এইবার হইব নাকি? হ, এইবার জামিনটা মনে হয় কনফার্ম হইব। মুজাম্মেল আঙ্কেল তো আমাকে তাই বলল। শুধু হাজি আঙ্কেলের বিষয়টা নাকি একটু ক্রিটিক্যাল, তবে সেইটা নিয়েও জজের সাথে আলোচনা করব। যেভাবে হোক ওনারও বের করার একটা রাস্তা তৈরি করবই। বিরোধী দল থেকে শুরু করে জনতা পার্টির প্রেসিডিয়াম সদস্যরা পর্যন্ত মোল্লা গ্রুপের জামিন চাইতেছে। এবার জামিন না দেয়া কি পারে? শোন লিয়াকত, শামসু এই সময় ঢাকার বাইরে আছে, তাই এইটাই সবচাইতে বড় সুযোগ। এই সুযোগটাই কাজে লাগায় আমাদের মোল্লা গ্রুপকে যেভাবে হোক জামিনে বের করে নিয়ে আসতে হইব। শামসু এখন বগুড়াতে উপনির্বাচন নিয়ে ব্যস্ত আছে, এদিকে এতটা মনোযোগ দিতে পারবো না। হয় ইরফান, সব দিক দিয়ে আমরা আশাবাদী আছি। তাই তো এবার আশা করা যায় যে মোল্লা গ্রুপের জামিনটা করানো সম্ভব হইব। সমস্যা নাই, আগামীকালকেই যেভাবে হোক মোল্লা গ্রুপের জামিনটা করাবই। দরকার পড়লে ইকবাল ভাইকে দিয়া জজের সাথে সরাসরি আলোচনা করাবো। তাও কালকের ডেট কোনোভাবেই মিস হইতে দিব না। তাইলে থাক তুই লিয়াকত, গেলাম আমি। কি ব্যাপার শাকিল, তুমি সরাসরি বাসায় চলে আইছো? তোমারে না বারবার বলছি সরাসরি এইভাবে আমার সাথে দেখা করার জন্য বাসায় আসবা না? আর তোমাকে তো পুলিশ সব দিক দিয়েই খুঁজে বেড়াইতেছে। তুমি আস্তানা থেকে এইভাবে বের হইছো কেন? যে কোনো সময় তো পুলিশের হাতে তুমি গ্রেপ্তার হয়ে যাইতে পারো। তোমার কি মাথা মুতা গেল নাকি শাকিল? তোমারে বেশ কয়েকবার তোমার পার্সোনাল নাম্বারে ফোন দিছি, কিন্তু ফোন ঢুকতেছে না দেখা তাই সরাসরি দেখা করতে আসলাম। খুবই ইমার্জেন্সি দরকার, তা না হলে এই সময় আমি আস্তানা থেকে বের হইতাম না। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু আলোচনা করার আছে, সেই জন্যই তাড়াহুড়া কইরা তোমার সাথে দেখা করতে
চলে আসলাম লিয়াকত। তাই সেই যেহেতু পড়ছ, দাঁড়াই রইলা কেন? বসো, শুনি দেখি তোমার কি এমন ইম্পর্টেন্ট আলোচনা আছে। শোনো লিয়াকত, খবর পাইলাম কোপা শামসু নাকি ঢাকা থেকে বের হইয়া বগুড়াতে গেছে। তাতে আমাদের কাজটা তো পিছিয়ে যাচ্ছে। আর পুলিশ যে হারে আমাদেরকে খুঁজে বেড়াইতেছে, তাতে কইরা কোপা শামসু ঢাকাতে ফিরে আসতে আসতে কতদিন অপেক্ষা করলে হয়তো পুলিশের হাতে আমরা যে কোনো সময় কট হয়ে যাইতে পারি। তাই আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছি। আমিও খবর পাইছি গতকালকেই শামসু ঢাকা থেকে বগুড়াতে গেছে। উপনির্বাচনের একটা ঝামেলা আছে, তো সেইটা মিটমাট করার জন্য। বগুড়ার উপনির্বাচন অনেক দিন ধরে আটকা আছে, তাই সেইটা সমাধান করার জন্যই বগুড়া থেকে অবস্থান করতেছে শামসু। তা তুমি কি এমন ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিলা হঠাৎ করে? বিষয়টা আমি তোমারে জানাইতে চাইছিলাম। আসলেই তো তোমাদের জন্য এখন রিক্স হইয়া যাইতেছে। কি আর করবা, গা ঢাকা দিয়ে থাকো কয়েকদিন। না না, এইভাবে আর পলিয়ে থাকা সম্ভব না। ওইদিকে বিহার থেকেও আমাকে বারবার ফোন দিয়া ইন্ডিয়ায় ঢুকতে বলতেছে। ওইখানেও আমার অনেক কাজ জমা আছে, তাই আমাকে ইমার্জেন্সি কাজটা করে বিহারে আবার ব্যাক করতে হইব। শোনো লিয়াকত, আমি আমার সঙ্গ মুস্তফাকে সাথে নিয়ে বগুড়াতে যাইতে চাইতেছি। কাজটা ঢাকাতে না সাইরা বগুড়াতেই সারতে চাইতেছি। কি বলো? বলো কি বগুড়াতে যায় যে কাজটা সারতে চাইতেছ, ওইখানে যায় তো আবার কাজটা ঠিকভাবে করতে পারবা? ওইটা কিন্তু শামসুর নিজের এলাকা। ওইখানে যায়া কাজ সারতে গেলে কিন্তু ঝামেলায় পড়তে হইব। সব কিছু চিন্তা ভাবনা কইরা তারপর সিদ্ধান্ত নিও। আজাইরা কিন্তু সিদ্ধান্ত নিও না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারো। না না, বগুড়াতেই শামসুকে খালাস করা সবচাইতে বেশি সহজ হইব। কারণ ঢাকাতে তো শামসু অল টাইম প্রটোকল লিয়া চলাফেরা করে। বগুড়াতে ঢাকার মতো প্রটোকল থাকবে না ওর। আর আমি ওইখানে আরামসে কাজটা কইরা আবার ইন্ডিয়াতে ফিরা যাইতে পারবো। এতদিন শামসুর জন্য অপেক্ষা করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। সব দিক দিয়েই শামসুর লোক প্লাস পুলিশ প্রশাসন সবাই আমাকে খুঁজতেছে। যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, সিদ্ধান্ত যখন নিয়াই ফেলাইছ, তাহলে কাজটা করো। তবে খুব সাবধান, খেয়াল রাখো যাতে করে কোনো রকমের ঝামেলায় নাও জড়াইতে হয়। কাজটা সঠিকভাবে কইরা ওইখান থেকে চলে আসবা। শামসু কিন্তু খুবই বুদ্ধিমান একজন লোক। ওর সাথে খেলতে হইলে কিন্তু তোমাকেও সেইভাবেই মাঠে নামতে হইব। আর বিশেষ করে ওইটা ওর নিজের এলাকা, নেতাকর্মীরা সব সময় ওর আশেপাশেই থাকবো। সাবধানে চোখ কান খোলা রাখা তারপর কাজটা কইরো। কিরেটেরা, পরিষদ দেখি একেবারে চকচকা ঝকঝকা বানায় ফেলাইছস। এর আগে বাটুল যখন চেয়ারম্যান ছিল, তখন পরিষদে আইসা তো পরিষদের একেবারে বেহাল দশা দেখছিলাম। এখন তুই তো দেখি পুরো পরিষদটাই একেবারে পাল্টাই ফেলাইছস রে। সব জায়গায় তাকালেই এইরকম চকচকা ঝকঝকা লাগে। এরকম স্বচ্ছ পরিষদ তো আমি খুব কমই দেখছি রে। তাই তো বলি, তুই কিভাবে সেরা চেয়ারম্যানের পুরস্কার পাইতেছিস? আসলেই তুই এই পুরস্কার পাওয়ার একেবারে যোগ্য ব্যক্তি। আসলে মানিক, এইখানে যা যা দেখতেছিস এই সব কিছুই কিন্তু আমি ইউনিয়ন পরিষদের যে একটা উন্নয়ন বাজেটের অ্যামাউন্ট আসে সেইখান থেকেই করছি। ব্যক্তিগত একটা টাকাও এখানে
খাটাই নেই আমি। আসলেই দুর্নীতি মুক্ত করে যদি যা অনুদান আসে সেটা সঠিকভাবে ব্যবহার করা যায়, শুধু পরিষদ না, পুরো উপজেলায় সুন্দরভাবে গুছিয়ে ফেলা যায়। বাটুল তো ছিল এক নাম্বারের চোর। ওই যা অনুদান আসতো সব তো নিজের পকেটেই ভরতো, তাই পরিষদের এরকম বেহাল দশা ছিল। আমি এইখান থেকে 1 টাকাও সরাই নাই বা 1 টাকা ভরিও নাই, কিন্তু দেখ পরিষদ কিরকম ঝকঝকা হয়েছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার এই ইউনিয়নও আমি এইরকম ঝকঝকাই বানাবো। অরে টেরা, তুই একদম ঠিক কথা বলছস। দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশ চালানো যায় তাহলে আমাদের এই বাংলাদেশ সিঙ্গাপুর হইতে খুব একটা সময় লাগবে না। কিন্তু প্রত্যেকটা সেক্টরে যে পরিমাণ দুর্নীতি করা হয় তাতে করেই তো আমাদের এই বাঙালি জাতি 54 বছরেও উন্নতি করতে পারে নাই। দোয়া করি তোরা যেন বাংলাদেশকে আবার নতুনভাবে গড়তে পারিস। ওস্তাদ যে পরিকল্পনা নিয়ে রাজনীতিতে ঢুকছে সেটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে দেখবি আমাদের এই দেশ আসলে শূন্যে অপরিণত হইব। আমার তো আর রাজনীতি করা হইল না। আমি চাই তোরা জনগণের সেবা কইরা জনগণের মুখ উজ্জ্বল কর। সবাই যদি জনসেবা করে তাহলে ব্যবসা বাণিজ্য কে দেখবে? সেই জন্যই ওস্তাদ তরে ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রসর করছে আর আমারে রাজনীতির দিকে পাঠাইছে। আসলে তুই তো ব্যবসা বাণিজ্যের হিসাব সম্পর্কে খুব ভালো বোঝস, তাই তোরে দিয়াই ব্যবসা বাণিজ্যর দায়িত্বটা সঠিকভাবে পালন করা সম্ভব। আর আমার মাথায় তো ওইগুলো কোনো কিছুই ঢোকে না, যার কারণেই আমাকে ওস্তাদ এই জায়গায় পাঠাইছে। সমস্যা নাই, দুইজন দুই দিক দিয়েই জনসেবা করে যাব। সেই রকমই তো রাজনীতির কারণে ওস্তাদ তো কোনোভাবেই সময় দিতে পারতেছিল না ব্যবসায়। এদিকে গুরুর উপরও অনেক চাপ পড়ে যাইতেছিল, তাই আমি গুরুর চাপ কমানোর জন্য ব্যবসা বাণিজ্যর দিকে একটু হাল ধরলাম। তাতে কইরা গুরুর এখন একটু আয়েস হয়েছে। তাছাড়া গুরু এই বয়সে আইসা একা একা এত দায়িত্ব পালন করতে পারতেছিল না। ভালোই করছস। গুরুর উপরে আসলে অনেক চাপ প্রয়োগ হয়ে যাইছিল। এই বয়সে ওনারে এর তো দায়িত্ব দেওয়াটা কোনোভাবেই ঠিক না। তুই আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যর সব কিছু বুঝে নিয়া গুরুরে একেবারে অবসরে পাঠাই দে। এই বয়সে ওনার আর এইরকম চাপ নেওয়ার কোনো দরকার নেই। উনি এখন বাকিটা সময় আরামে এসে দুশ্চিন্তা মুক্তই সময় পার করুক। তুই সব দায়িত্বই নিজের মতো কইরা বুঝে নেওয়ার ব্যবস্থা কর। আর অল্প কিছুদিন সব কিছু প্রায় গুছায় নিছি, আরও কিছু বাকি আছে। এইগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারিলাই গুরুরে এইখান থেকে একেবারে সরাই দেব। আসলেই বিদেশি বায়ারদের সাথে কিভাবে ডিল করতে হয় সেই সম্পর্কে এখনো ভালো ধারণা নিতে পারি নাই। এইটা নিয়ে গুরুর সাথে কাজ করতেছি। কিছুদিন এইটা নিয়ে কাজ করলেই হয়তোবা এই সম্পর্কেও ধারণা হয়ে যাইব। তখন গুরুরে একেবারে অবসরে পাঠাইয়া আমি সব দায়িত্ব নিজের মতো কইরা বুঝে নিব। কথা বলতে বলতে তো লাঞ্চের সময় হয়ে গেল। তাহলে লাঞ্চটা কইরে আসি। গোল্লা, গাড়ি বের কর। তা শামসু, পার্টি অফিসে যাইবে না এখন, না আরো পরে যাইতেছ? চাচা, পার্টি অফিসে তো যাইতেই হইব। নেতা কর্মীরা তো সব ওইখানেই অপেক্ষা করব। কালকে তো ভালো কইরা কারোর সাথে
কথাই বলতে পারি নাই। আজকে গিয়ে সকলের সাথে আলোচনা করতে হইব চাচা। নেতা কর্মীরা তো তোমার সাথে দেখা করার জন্য আদর আগ্রহে অপেক্ষা করতেছে। ওইবার আসলা তখনও তো নেতা কর্মীদের সাথে ওই রকম ভাবে কথাবার্তা বলতে পারো নাই। টেরার মিসিংয়ের ঝামেলাটা নিয়ে সময় কাইটে গেল, আর কারোর সাথে সেই রকম ভাবে কথাবার্তা বলাই হয় নাই তোমার। এবার যেহেতু ফিরে আসো, তাই সকলের সাথে সাক্ষাৎ কইরা তারপরে যাইও ঢাকা। কি যে কন্যা চাচা, আমি শামসু আবার ফ্রি থাকতে পারি কোনো সময়? একের পর এক ঝামেলা আমার লাইগাই আছে। এইবার আরো মহাব্যস্ত আমি তো এখন বগুড়াতে আসতে চাইছিলাম না, শুধুমাত্র প্রেসিডেন্টের জোরাজুরির কারণেই বগুড়াতে আসতে হলো আমাকে। তা না হলে আরো কিছুদিন পরে আমি বগুড়াতে আসতাম। ঢাকাতে অনেক বড় একটা ঝামেলা বাইদা আছে। সব সময় টেনশনে আছি আমি, কখন যে কি হয়ে যায় ওইদিকে। কি বলো শামসু? আমি তো সব কিছু ঠিকঠাকই দেখলাম। নতুন করে আবার কোন ঝামেলা হইতেছে? মোল্লা গ্রুপ কি আবার জামিনে মুক্তি পাইতেছে নাকি? এ মোল্লা গ্রুপ যদি জামিনে আবার মুক্তি পায়, তাহলে তো ওরা আবারও তোমার পিছনে লাগা শুরু করবে। তোমার ক্ষতি করার জন্য তো এই মোল্লা গ্রুপ সব সময় মুখিয়ে থাকে। না চাচা, ভয় তো আমি মোল্লা গ্রুপকে নিয়ে পাইতেছি না। ওরা এতদিন চেষ্টা করেও আমার কিছু করতে পারে নাই। ভবিষ্যতে ওরা আমার কোনো কিছুই করতে পারবো না। তবে সমস্যা নতুন করে একটা সামনে আইছে। হয়তোবা আপনি নাম শুনতে পারেন। অনেক দিন আগের বাংলাদেশে এক সন্ত্রাসী গ্রুপ বের হয়েছিল, ডেন্ডি শাকিল নামের। ওই সেই সময় ভারতে পালিয়ে গিয়েছিল। ওর সাথে আমার অনেক আগে থেকেই শত্রুতা। তা কিছুদিন আগে যখন আইজিকে গ্রেপ্তার করলাম, তখন আইজির গ্রুপের সাথে বন্দুক যুদ্ধে ওর একজন বিশ্বস্ত চ্যাংরা নিহত হয়। আর তারই প্রতিশোধ নেওয়ার জন্য ডেন্ডি শাকিল ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকছে। অবশ্য ওর আস্তানায় আমরা রেড দিছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পৌঁছানোর আগেই ওই আর আস্তানা চেঞ্জ করে ফেলায়। সেই জন্য ওকে ধরতে পারি নাই। এই সমস্ত ঝামেলা থুয়াই আমার বগুড়াতে আসতে হইল। ঢাকা শহরে ওই যে কোনো সময় গ্যাঞ্জাম বাজাই দিতে পারে। যতক্ষণ পর্যন্ত ওরে ধরতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না চাচা। বলো কি শামসু, তাহলে যে রমজানের উপর হামলা হয়েছিল কিছুদিন আগেও, সেটাও মনে হয় এই ডেন্ডি শাকিলের গ্রুপের পোলাপানরাই করছিল নাকি? আর ওই যে দেশে ঢুকছে, এই ব্যাপারে তুমি 100% শিওর হইলা কেমনে? ওর বিষয়ে তথ্য তোমরা কার কাছ থেকে কালেক্ট করছিলা শামসু? চাচা, রমজানের উপর যে হামলাটা হয়েছিল সেটা ওই করছে। আর সেই লোকের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আর রমজান এই ঘটনা তদন্ত করতে যায়, ওর একজন লোক রমজানের হাতে ধরা পড়ে। পরে রমজান ওর স্বীকারোক্তির উপর সব জানতে পারে। এই ডেন্ডি শাকিল মূলত ইন্ডিয়া থেকে দেশে ঢুকছে আমারে হত্যা করার উদ্দেশ্য নিয়ে। এ তো দেখতেছি শামসু, মহা বড় বিপদ আবার সামনে আইসে দাঁড়াইছে।
আল্লাহ তোমাকে এই বিপদ থেকে রক্ষা করুক। দেশের জনগণের জন্য কাজ করতে যায়া একের পর এক তোমাকে বিপদের সম্মুখীন হতে হইতেছে। দেখো শামসু, নিজের স্বার্থের জন্য এক বিন্দুও কাজ করো না, অথচ দেশের স্বার্থে কাজ করতে গেছো বইলা আজ তোমার পিছনে এত শত্রু লাইগা গেছে। কথায় আছে না, ভালো মানুষের শত্রু বেশি। তুমি ভালো কাজ যতই করতে যাবা ততই তোমাকে পিছন থেকে অপশক্তিরা টেনে ধরবে। এটাই নিয়ম, যুগে যুগে এটাই হয়ে এসেছে সকলের সাথে। চাচা, আমি শামসু কখনোই বিপদ দেখা পিছপা হই না। যত বড় বিপদে আমার সামনে আসুক না কেন, সাধারণ মানুষের, অসহায় গরিব দুঃখী সকলের দোয়া আছে আমার সাথে। ওরা আমার যতই ক্ষতি করার চেষ্টা করুক, আমার ক্ষতি ওরা কখনোই করতে পারবো না। শুধু আমার একটাই ভয়, যে আমার ক্ষতি করতে না পেরে আমার কাছের লোকজনের না কোনো ক্ষতি ওরা কইরা বসে। চিন্তা করিও না শামসু, বিপদ যেমন আইছে তেমন বিপদ আবার কেটেও যাইব। আল্লাহ নিশ্চয়ই তোমার সহায় হইব। সকলকে আপাতত কয়েকটা দিন সতর্ক অবস্থানে থাকতে বলো, যাতে কইরা ওরা কোনো রকমের কোনো বিপদ কারো উপর নিয়ে আসতে না পারে। আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি নমিনেশনটা ঘোষণা কইরা তাহলে ঢাকাতে আবার ব্যাক করো। এইখানে বেশি সময় থাকার দরকার নাই। আর রসিক বইলা আমি প্রোটোকলের ব্যবস্থা আরো বাড়াই দিতে বলতেছি। তাইলে তোতা ভাই কখন বের হইবেন শামসু ভাইয়ের সাথে দেখা করার জন্য? আমার আবার পরিষদে একটু কাজ ছিল। চেয়ারম্যান সাহেব সকাল সকালই পরিষদে যাইতে বলছিল আমারে। তা আপনি যদি শামসু ভাইয়ের ওইখানে যান, আমি আপনারে বাসার সামনে নামাই দিয়া ওইদিকে আবার পরিষদে যাইতে চাইছিলাম। দূরবে বাদ দে, আজকে তোর আর পরিষদে যাইতে হইব না। আমি যখন শামসুর ওইখানে যাইমু তুই আমার লগে থাকবি। শামসু ভাইয়ের সাথে আজকে শফিকের বিষয় নিয়ে আলোচনা করবো। আমার অবস্থান এখন শামসু ভাইয়ের কাছে ক্লিয়ার করতে হইব। আমি যে আর শফিকের সাথে নাই সেটা শামসু ভাইকে আগে থেকেই জানাই রাখি। তা না হলে পরবর্তীতে শফিক কোনো ঝামেলা করলে ওর সাথে সাথে আমার উপরও সেই অ্যাকশন আসবে। আগে থেকেই আমি সতর্ক হয়ে যাই। ওই সমস্ত ঝামেলার দরকার নাই আমার। এই তো এতক্ষণে আপনি সঠিক একটা চিন্তা করছেন। আপনি আপনার অবস্থান শামসুর সাথে পরিষ্কার করেন, সেটাই সবচাইতে ভালো হইব। শোনেন ভাই, বেশি লোভ করলে কিন্তু পরে কিছুই পাওয়া যায় না। এমনিতেই শামসু এখন আপনাকে আর আমাকে যে মূল্যায়নটা করতেছে, এই মূল্যায়ন শফিক চাচা যদি শামসুর জায়গায় থাকতো তাহলেও পেতেন না। কথাটা ভাই মনে রাখেন। টাকার জোরে জেলার সেক্রেটারি হয়েছেন, তবুও শামসু আপনারে কিছু বলে নাই। সব কিছু মাইনা নিয়া আপনারে দিয়াই কমিটি চালাইতেছে। শামসু কিন্তু সকল চাইলেই কমিটিটা বিলুপ্ত ঘোষণা করে দিতে পারত, কিন্তু দেখছেন উল্টা আমারে আরো ভালো অবস্থানে নিয়ে গেল। হয় এতদিন তো ভুল রাজনীতি কইরা আসলাম। কিছুদিন হাবিবের সঙ্গে থাইকা শামসুর সাথে ঝামেলা করছি, আবার কিছুদিন শফিকের সাথে থাইকা শামসুর সাথে ঝামেলা করছি। বরঞ্চ শামসুর সাথে
যতবার ঝামেলায় জড়াইছি ততবারই আমারই লস হয়েছে। কখনোই আমি শামসুর সাথে ঝামেলা কইরা লাইভে এগোতে পারি নাই। আর শামসুর সাথে এখন মিলা রাজনীতি করতেছি। এখন আমার অবস্থান অন্যরকম একটা পর্যায়ে চলে গেছে। তাই এখন থেকে আর শামসু ভাইয়ের সাথে কোনো রকমের কোনো ঝামেলা না কইরা সোজা ওদের সাথে মিলামিশাই রাজনীতি করব। এটাই এখন সবচাইতে বড় সিদ্ধান্ত নিলাম। কে আপনি দেখেন হাবিবের অবস্থাটাই এক সময় শামসুর সাথে কি পরিমাণ শত্রুতা কইরা চলতো এ হাবিব, আর সময়ের সাথে কেমন নিজেরে পাল্টাই ফেলাইছে দেখছেন। এখন মাস্টার আর শামসু ছাড়া কোনো কিছুই বোঝে না হাবিব। সারাক্ষণ আটার মতো ওদের পিছনেই লাইগা থাকে। হাবিবের অবস্থান দেখলে মনে হয় যে ওর রাজনৈতিক গুরু মাস্টার আর শামসু ওদের কাছ থেকেই রাজনীতি শিখতেছে। এইগুলোই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যতই আপনারা হাবিবরে পালচাটা নেতা বলেন না কেন, রাজনীতি করতে হইলে সময় মতো আপনাকেও মাথা নত করে চলতে হইব, যদি ভবিষ্যতে আপনি আপনার কেরিয়ার ঠিক রাখতে চান। তুই তো দেখতেছি ডন অনেকটাই পাল্টে গেছস রে। রাজনৈতিক বুদ্ধি তোর মাথায় এখন অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। তুই যে টেরার পিছনে থাইকা তোর কেরিয়ার দিন দিন উন্নত করতাছস, সেইটা তোর কথার মাধ্যমেই বোঝা যায়। যাই হোক, তুই তাহলে এখন গাড়ি বের কর, দেখি শামসু ভাইয়ের ওইটি যায় আলোচনায় বসতে হইব। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম। তোতা নাকি রে? তা কেমন আছস? বসেক। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে ডন না কিরে? তা তুই কেমন আছস? কালকে যে তোরে পার্টি অফিসে দেখলাম, অনেক দৌড়ধাপ পারতেছিস। তোর সাথে কথা বলার সুযোগই পাইলাম না আমি। তা রাজনীতি কেমন চলতেছে তোর? এই তো ভাই চলতেছে কোনো রকম, আপনাদের দোয়ায়। আপনি দায়িত্ব দিছেন, সেই দায়িত্ব মাথা পেতে নিয়ে আমি গোল্লারের সঙ্গে নিয়া মোটামুটি যদ্দূর পারি কইরা যাইতেছি। সব সময় ভাই একটা কথাই মাথায় থাকে যে শামসু ভাই বিশ্বস্ত এবং যোগ্য মনে কইরা আমারে এত বড় একটা দায়িত্ব দিছে। এমনভাবে আমাকে কাজ করে যেতে হবে যাতে কইরা আমার জন্য শামসু ভাই কখনোই অনুতপ্ত না হয় যে ডনেরে আমি এই দায়িত্বটা দিয়া হয়তোবা ভুল করলাম। সেটা আমি খুব ভালো করে জানি। বগুড়ায় কে কি করতেছে সেই সব তথ্য আমার কাছে ঠিকই প্রতিনিয়ত পৌঁছে যায়। আমি বগুড়াতে আসার পর থেকেই তোর নামে সব সময় ভালো রিপোর্টই পাইতেছি। মনে হয় বগুড়াতে এবার সবচাইতে বড় নিউজ হচ্ছে তোর বিষয়টা নিয়া। তুই যে নিজেরে শুধরাই নিয়া নিজের অবস্থান পাল্টাই ফেলাইছস, এই কথা শুইনা আমি সবচাইতে বড় খুশি হয়েছি ডন। শোনেক ডন, দায়িত্ব দিছি, দায়িত্ব সঠিকভাবে পালন কর। তোরা হচ্ছস তরুণ নেতা, তোদের উপর আমি অনেক আশা রাখি। তোরা এমন কোনো কাজ করিস না যাতে কইরা তোদের উপর মনক্ষুণ্ণ হতে হয় আমাকে। না না শামসু ভাই, ডন আর আগের মতো নাই। চেয়ারম্যানের সাথে থাকতে থাকতে ওই নিজেরে অনেকটাই পরিবর্তন করে ফেলেছে ভাই। ডন যে হঠাৎ কইরা এত নিজেকে পরিবর্তন কইরা ফেলাইব সেটা আমি স্বপ্নেও ভাবি নাই।
শুধু ডন পরিবর্তন হইলেই হইব রে? তোকেও তো এখন পরিবর্তন হইতে হইব তোতা। শোনেক তোতা, দিনকাল কিন্তু আর আগের মতো মোটেও নাই। তাই বলতেছি, সকলেই যার যার অবস্থান থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা কর। জনগণের সাথে মিলে থাকার চেষ্টা কর। আমরা শামসু, আমার গ্রুপের পোলাইপানরাও রাজনীতি করে, তোরাও রাজনীতি করস। দুইটা মিলাইয়া তারপর দেখিস। জনগণ কিন্তু এখন আর সে আগের মতো নাই। সবাই কিন্তু এখন মন মানসিকতা পরিবর্তন করে ফেলেছে। তাই রাজনীতিতে নিজের কেরিয়ার ধরে রাখতে চাইলে আগের ভাবে কোনো রকম চলাফেরা করা যাইব না। নিজের অবস্থাও পরিবর্তন করতে হইব সময়ের সাথে। আমিও ভাই নিজেকে আগের চাইতেও পরিবর্তন করার চেষ্টা করতেছি। যেহেতু রাজনীতিটাকেই কেরিয়ার হিসাবে বেছে নিয়েছি, তাই এইখানে শক্তপোক্ত একটা অবস্থান তৈরি করতে চাই ভাই। শোনেক তোতা, আমি কিন্তু তোদের কখনোই খারাপ চাই না। তোরা সেইটা খুব ভালো করে জানস। তোদের খারাপ হোক সেইটা এই মাস্টার কখনোই চায় না। আমি চাই তোদের সকলকে নিয়েই রাজনীতি করতে। শোনেক তোতা, যদি রাজনীতিতে শক্তপোক্ত অবস্থান তৈরি করতে চাস, তাহলে অবশ্যই শফিকের লেসপেন্সারি তক বাদ দিতে হইব। এই লোকের পিছনে যত থাকবি তত তোর কেরিয়ার খারাপ হইব। শফিক হচ্ছে খুব দূরত্ববাজ একজন লোক। তোর মাথায় কাটাল ভাঙ্গা শফিক ঠিকই খাইয়া যাইব। সব দোষ লাস্টে তোর উপরে আইসা পড়ব। বগুড়ায় যে কয়টা কমিটি তুই শফিক ভাইয়ের সাথে দিছস, দেখ প্রত্যেকটা কমিটিতেই কোনো না কোনো বেজাল লাগাই আছে। চাচা, সেইটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। শফিকের জন্য আসলে আমার কেরিয়ারটা অনেক ডাউন হয়ে গেছে। অর্ক যুক্তি শুনে আমি এই কমিটিগুলো দিয়েছিলাম। সেই জন্য আমি শামসু ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করতেছি। এই জন্য শামসু ভাই আমাকে যে শাস্তি দিব সেটাই আমি মাইনে নিব। আর এখন থেকে আমি তো আপনাদের কথা দিছি, কোনো কমিটি নিয়ে আর আমি মাথা ঘামাবো না। নেক্সট যে কয়টা কমিটি দিলেন সেইগুলোতেও শফিক চাচা আমাকে অনেকভাবে প্রভাবিত করেছে, কিন্তু আমি আমার অবস্থান শক্তভাবে ধরে রেখেছি। আমি ওনারে সাপ জানাই দিছি, মাস্টার চাচা যে যে কমিটি দিব সেটাই রাইট হইব। আমি এইখানে কোনো কথা বলতে পারবো না। এইটা নিয়ে ওনার সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে। শোনেক তোতা, শফিক চাচা যে কত বড় হারামি সেটা আমার চাইতে কেউ ভালো জানে না। ওনার জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করছি। নিজে এমপি না হইয়া ওনার এমপি বানাইছি। তারপরে উনি আমার সাথে যে বড় বাটপাড়িটা করছে, সে পরেও যে আমি ওনারে রাজনীতি রাখছি, এটাই ওনার সবচাইতে বড় পাওয়া। আমি ওনারে খুব ভালো করে চিনি। ভাই, আপনি যে একজন মহৎ মনের মানুষ সেটা আমি অনেক আগেই বুঝতে পারছি। শোনেন ভাই, আমি আজকে এইখানে মাস্টার চাচার সামনে আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি। আসলে আমি ভাই আমার রাজনৈতিক অবস্থানটা আপনাদের দুজনের সামনে আজকে পরিষ্কার করতে চাই। বিষয়টা আমি মাস্টার চাচারে অনেক আগে জানাইতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম যে শামসু ভাই আসলে দুজনের সামনেই বিষয়টা আমি ক্লিয়ার করব, সেই জন্যই এতদিন কিছু বলি নাই। শোনেন ভাই, আমি কিন্তু আর শফিকের সাথে নাই। একের পরে থেকে শফিক যদি কোনো রকমের কোনো আকাম কুকাম করে, সেই জন্য ভাই আমার উপর আপনারা কোনো দোষ চাপাইতে পারবেন না। এই তো তোতা, তুই এতদিন পরে সঠিক একটা সিদ্ধান্ত নিছস। আমি যেটা মনে করি
এই সমস্ত বাটপার লোকের সাথে রাজনীতি কইরা নিজের কেরিয়ারটা নষ্ট করিস না। এরা নিজের স্বার্থের জন্য যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। দলের সাথেও বেইমানি করতে এদের এক বিন্দু সময় লাগবে না। তাই তো দেখতেছি এই লোক আসলেই দলের আদর্শের বাইরে যায়া কাজ করতেছে। গতকালকে ওনার সিদ্ধান্ত শোনার পর আর ওনার থেকে আমার মন উঠে গেছে। আমরা সকলেই ভাই জনতা পার্টির হইয়া রাজনীতি করি, সুখে দুঃখে সবসময় আমরা জনতা পার্টিরই গুণগান গাই। আর এই লোক কালকে ঘোষণা দিতেছে উনি নাকি বগুড়া থেকে স্বতন্ত্র নির্বাচন করব। আমি বারবার বললাম শামসু ভাইয়ের সাথে দেখা করেন, তা না কেন্দ্র থেকে নাকি গ্রিন সিগন্যাল পাইছে, সেই সিগন্যাল পাইয়া এখন স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিতেছে। তাই তো বলি শফিকের এত হেডাম কোথা থেকে আসলো। তাই তো না, শফিক কিছুদিন যাবৎ আমাদের কাউকে আর পাত্তা দিতেছে না। শামসুকে পর্যন্ত শফিক এখন গোনার সময় দেয় না। ওর যে এত বড় হেডাম কোথা থেকে আসতেছে সেটা আজকে গিয়া বুঝতে পারলাম। কেন্দ্রে শামসুর বিরুদ্ধে তো অনেক লোকই আছে, তারাই মনে হয় যুক্তি বুদ্ধি দিয়া ওর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লোক যা পারে করুক, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। যদি স্বতন্ত্র দাঁড়াইতে চায় তাহলে দল থেকে সোজা বহিষ্কার করে দেওয়া হইব। দলে ওর কে আছে যোকে আবার আওতাভুক্ত করে সেটা আমি দেখা ছাড়ব। শোনেক তোতা, বগুড়া থেকে যারে নমিনেশন দেই তোরা সকলেই তার হইয়াই কাজ করবি। ভাই ওই ঘোষণা তো আমি অনেক আগেই দিছি। দল যাকে সমর্থন দিবে তার হইয়াই আমরা কাজ করে যাব। এইখানে অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের। সন্ততা, এখন আমাদেরকে পার্টি অফিসে যাইতে হইব। সকলে আমাদের জন্য অপেক্ষা করতেছে।